এটা আমাদের বিল্ডিং দ্য বেস্ট চ্যাপ্টারের লাস্ট টপিক, এফেক্টিভনেস। আসলে এত কিছু যে আমরা বলছি, আমরা দিন শেষে কি চাচ্ছি? মানুষ হিসেবে আমরা এফেক্টিভ মানুষ হতে চাচ্ছি, এই তো, এটাই আমাদের উদ্দেশ্য। সো আমরা আজকে এফেক্টিভনেসকে সংজ্ঞায়িত করব। এফেক্টিভনেস বলতে আমরা কি বুঝি সেটা বের করব। একটা ছবি দেখাচ্ছি, একটা সোনার ডিম। আমাদের কাছে এফেক্টিভনেস হচ্ছে একটা সোনার ডিম। অদ্ভুত লাগছে তাই না? সোনার ডিম কিভাবে এফেক্টিভনেস হয়? আচ্ছা, একটু চিন্তা করে দেখো তো, সোনার ডিমের সাথে মেলালে কোন গল্পটার কথা মনে পড়ে? হ্যাঁ, ইসোপের একটা গল্প আছে, যেখানে এক কৃষক একটা হাঁস নিয়ে আসে। সেই হাঁসটা একদিন সকালে একটা সোনার ডিম দেয়, এবং ওই লোভী কৃষক এবং তার স্ত্রী দুজনে মিলে পরামর্শ করে যে আমরা যদি এটার পেটটা কাটতে পারি তাহলে একসাথে অনেক ডিম পেয়ে যাব, সোনার ডিম পেয়ে যাব, এবং আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। এই চিন্তা থেকে তারা একদিন সকালবেলা হাঁসটাকে জবাই করে ফেলে, কেটে ফেলে, এবং দেখে যে ওর পেটে আসলে কোনো ডিম নেই। এই তো, এই গল্পটা তোমরা সবাই জানো। আমার ছোট্ট প্রশ্ন হচ্ছে, এই লোভী কৃষক কি ভুল করলেন? উনি হাঁসটাকে মেরে ফেললেন। যদি হাঁসটা বেঁচে থাকতো তাহলে কিন্তু অনেকগুলো সোনার ডিম প্রতিদিন একটা একটা করে পাওয়া যেত। তাহলে এই পুরো গল্পের মধ্যে আমরা কি খেয়াল করি? যে সোনার ডিম পাওয়াটা জরুরি, কিন্তু হাঁসটাকে বাঁচিয়ে রাখাটাও কিন্তু জরুরি, ঠিক না? কাজেই আমরা যদি এখনকার সময়ের এই ঘটনাটা ঘটতো, তোমার বাসায় যদি একটা হাঁস কেউ দিয়ে যেত বা আমি পৌঁছে দিতাম যেটা সোনার ডিম দেয়, তাহলে কিন্তু তুমি সেই হাঁসটাকে ভালো করে খাওয়াতে। তাহলে এটার যদি কোনো রোগ ব্যাধি হয়, তোমরা জানো যে হাঁস মুরগির অনেক রোগ ব্যাধি আছে, সেগুলোর জন্য ভ্যাকসিন দিতে, টিকা দিতে। যদি জানতে যে অমুক দেশে একটা হাঁসের রোগ ছড়িয়ে পড়েছে, তার জন্য তার প্রতিষেধক ব্যবস্থা নিতে। অর্থাৎ সর্বমূল্যে তুমি কিন্তু হাঁসটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে, তাই না? কেন? কারণ সে একটা সোনার ডিম দিচ্ছে। এখন এই গল্পটাকে আমি একটু অন্যভাবে বলতে চাই তোমাদের কাছে। ধরো আজকে আমি তোমার বাসায় এলাম এবং একটা প্যাকেটের মধ্যে থেকে একটা হাঁস বের করলাম এবং বললাম যে এই হাঁসটা সোনার ডিম দিবে, তুমি আমার কাছে এই হাঁসটা কিনে নাও। সো তুমি যেহেতু আমাকে অনেকদিন ধরে দেখছো ভিডিওতে, এবং আমার উপর তোমার একটা রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়েছে, জাভেদ ভাইয়া তো খুব একটা ভুয়া কথা বলবেন না, তো তোমরা এই হাঁসটা কিনে নিলে, তোমার আব্বার কাছ থেকে কিছু টাকা নিয়ে 5,000 টাকায় হাঁসটা কিনে নিলে। সো পরের দিন সকালবেলা হাঁসটাকে দেখলে যে ও কোনো সোনার ডিম দেয়নি। সো তুমি কি করলে? আমাকে ফোন করলে, ফোন করে বললে যে ভাইয়া হাঁস তো সোনার ডিম দিল না। তখন আমি কি বলবো? আমি বললাম কালকে রাতে কি খেতে দিয়েছো? তুমি বললে যে আমি তো আমাদের খাবার পর যে ভাতগুলো বেঁচে গেছিলো, আমি বললাম না না না, তা তো দিলে হবে না, এটাকে আরও পুষ্টিকর খাদ্য দিতে হবে, বাজার থেকে এটা কিনে না দাও, এটা তাহলেই সে সোনার ডিম দিবে। সো তুমি পরের 7 দিন ধরে ওই কাজগুলো করলে, কিন্তু সোনার ডিম আর হলো না। তাহলে তুমি কি করবে? তুমি আমাকে আবার ফোন করবে এবং জিজ্ঞেস করবে ভাইয়া কি? আমি বলবো যে এত অধৈর্য হচ্ছ কেন, 1 মাস অপেক্ষা করো, তারপর দেখো। কিন্তু তুমি 1 মাস অপেক্ষা করলে, কিন্তু সোনার ডিম আর দিল না। এভাবে 2 মাস, 3 মাস, 6 মাস চলে গেল। এখন তোমার বাসায় একজন আত্মীয় বেড়াতে এলেন, তখন তোমার আব্বু বা আম্মু কি করবে? যে 5,000 টাকা দিয়ে যেহেতু হাঁসটা কিনেইছো, যেহেতু কোনো সোনার ডিমও দিচ্ছে না, চলো এটা আমরা কেটে ফেলে রান্না করে সবাই মিলে খাই, অ্যাটলিস্ট 500 টাকা তো উঠে আসবে। এবং তোমরা সবাই মিলে কিন্তু সেই সিদ্ধান্তটা নেবে এবং সেই কাজটাই করবে। কাজেই শুধু একটা সোনার ডিম দেওয়া হাঁসও ইম্পর্টেন্ট না, আবার শুধু সোনার ডিমগুলো ইম্পর্টেন্ট না। দুটো জিনিস একসাথেই ঘটতে হবে। সোনার ডিম পাড়া হাঁসও থাকতে হবে এবং সেটাকে রেগুলার সোনার ডিম দিতে হবে। এটাই হচ্ছে আমাদের এফেক্টিভনেসের সংজ্ঞা। অর্থাৎ আমরা একটা ভালো কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ করব এবং সেটা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, কতদিন পর্যন্ত? যতদিন আমরা বেঁচে থাকবো। এটা কোনো ওয়ান স্টপ শট না যে একবার একটা ভালো কাজ করলাম, ঠিক আছে 7 দিন আরাম করি, একটা পিকনিক খেয়ে আসি কিংবা কোথাও বেরিয়ে আসি, তা হবে না। তোমার প্রত্যেকটা এফেক্টিভ কাজ তোমাকে চালু রাখতে হবে প্রতি সেকেন্ডে, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, যতদিন বেঁচে আছো ততদিন পর্যন্ত। এখন এই সহজ পাঠটাকে আমরা একটু ক্রিটিক্যালি দেখি, আমরা কি সবসময় এটা পারি কি পারি না করতে?
করতে। যেমন আমরা ওই যে শুরুর দিকে আমাদের 4টা সম্পদের কথা বলেছিলাম, আমরা যদি শরীরের কথাটা বলি, আমাদের শরীর কিন্তু একটা বড় সম্পদ, এবং এই সম্পদটাকে যদি আমরা ঠিক মতো নার্চার করতে পারি তাহলে এই সম্পদ কিন্তু আমাদেরকে অনেক রেজাল্ট দিবে। এই শরীর দিয়েই তো আমরা রেজাল্টগুলো আনবো। তাহলে ওই ভালো ভালো রেজাল্টগুলো হচ্ছে আমার সোনার ডিম, আর শরীরটা হচ্ছে আমার একটা হাঁস যে কিনা ডিম দিতে পারে। কিন্তু আমরা কি শরীরের যত্ন নিচ্ছি? বড় প্রশ্ন, তাই না? অনেক সময় আমরা শরীরের যত্ন নেই না। হয়তো ছোটবেলায় তোমরা দৌড়াদৌড়ি করছো, খেলছো, ওর মধ্য দিয়ে অনেক ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মতো আমরা যারা একটু বড় হয়েছি, ইউনিভার্সিটিতে পড়ছি কিংবা চাকরি করছি, কিংবা তোমার আব্বু বা চাচার দিকে তাকাও, তোমার আম্মু বা তোমার ফুপুর দিকে তাকাও, ওনারা কিন্তু অনেক সময় ফিজিক্যাল এক্সারসাইজ করছেন না, কিংবা ওনাদের শরীরে কি ধরনের পরিবর্তন হচ্ছে, ওনাদের ব্লাডে সুগার বাড়ছে কিনা, হার্টে ব্লক হচ্ছে কিনা, এগুলো কিন্তু আমরা রেগুলার দেখছি না। কাজেই আমার সোনার ডিম দেয়া হাঁসটা কিন্তু দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছে, আমি কিন্তু এটা খেয়াল করছি না। হ্যাঁ, আমার বাড়ির পাশে হসপিটাল আছে, আমার যখন হার্ট অ্যাটাক হচ্ছে কিংবা স্ট্রোক করছে কিংবা আমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি, তখনই শুধু আমি হসপিটালে যাচ্ছি, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার হয়তো তখন আমাকে আর ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলবেন না, কারণ আমার শরীর হয়তো এটাকে নিবে না, এবং ততদিনে হয়তো আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি। কাজেই শরীরের ক্ষেত্রে একটা উদাহরণ যে আমরা কিন্তু এই কাজটা ঠিক মতো করছি না, যদিও আমরা সোনার ডিম এবং হাঁসের কনসেপ্টটা জানি। আমরা যদি আমাদের সময়ের জায়গাতে যেয়ে দেখি, একটু ভেবে দেখো, আমাদের প্রায় একটা ক্রাইসিস হয় যে আমার একটা গল্পের বই পড়তে খুব ভালো লাগছে, রাতারাতি এটা পড়ে ফেলবো, কিন্তু কালকে ক্লাস টেস্ট আছে। তখন আমরা কি করি? আমরা ওই গল্পের বইটা থেকে কোনোভাবে আমাদের মনোযোগটা সরাতে পারি না, তাই না? এবং আমাদের আব্বু আম্মুরা আমাদেরকে বকেন, বড় ভাইয়া আপুরা বকেন, বলে তুই এটা কেন করছিস, তুই কেন পড়ার বই পড়ছিস? আমরা কিন্তু এটা মেনে নিতে পারি না। কিন্তু তুমি একটু ভেবে দেখো, তুমি যদি এখন গল্পের বইটা বন্ধ করে রেখে দাও, এই গল্পের বইটা কিন্তু তোমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে না। কিন্তু এই যে এখন সন্ধ্যা থেকে কালকে সকাল 10টা পর্যন্ত যে সময়টা, এই সময়টাই কিন্তু সোনার ডিম পাড়া হাঁস। এই সময়টাকে যদি তুমি কাজে লাগাও, তাহলে কালকে তোমার পরীক্ষার রেজাল্টে কিন্তু তুমি ঠিকই একটা সোনার ডিম পাবে। কিন্তু তুমি কি করছো? তুমি গল্পের বই পড়ছো এবং হাঁসটা তুমি নার্চার করছো না, একটা হাঁসটাকে কিন্তু তুমি কেটে ফেলছো, এবং তুমি কিন্তু কালকে পরীক্ষার পর কিন্তু তুমি একটা সোনার ডিম পাবে না। কিন্তু তুমি যদি এখন পড়াগুলো পড়তে, গল্পের বইটা বন্ধ করে রাখতে, এবং কালকে রেজাল্টে একটা ভালো সোনার ডিম নিয়ে কিন্তু তুমি রাতে আবার গল্পের বইটা খুলে বসতে পারতে, পরীক্ষা শেষ হয়ে গেছে যেহেতু, এবং তুমি গল্পের বইয়ের সোনার ডিমটাও কিন্তু তুমি পেতে, তাহলে কিন্তু তোমার দুটো সোনার ডিম থাকতো, তাই না? তো আমরা দেখো আমাদের সময়ের জায়গাতে এই কাজটা প্রায় ভুলে যাই। কাজেই ভবিষ্যতে লিডার হতে হলে তোমাদের কিন্তু এই জিনিসগুলো আব্বু আম্মুরা মনে করিয়ে দেবেন না, কিংবা অন্য কাউকে যেন মনে করিয়ে দিতে না হয়, তোমরা যেন নিজে থেকেই নিজে এটা করতে পারো। তোমরা অনেক সময় আমরা দেখেছি যে আমরা ব্যাংকে টাকা জমা রাখি, তাই না? ব্যাংকে টাকা জমা রাখলে ওখান থেকে কিন্তু ইনফ্লেশন হয়, টাকাটা একটু বাড়ে। এখন যখন তোমার টাকাটা বাড়ছে, ওখানে ইন্টারেস্ট জমা হয়ে হয়ে তুমি যদি মূল টাকাটা কমিয়ে ফেলো, অনেক সময় এমন হয় না, বাবা মার একটা টাকা জমিয়ে রেখেছেন, কিন্তু আমরা জিদ করে ফেললাম যে আমাকে এই জিনিসটা কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে। কাজে আমি যখন জোর করে ওই জিনিসটা খরচ করে ফেললাম, আমার কিন্তু ইন্টারেস্টটা কমে যাবে। কাজে মূল ধনটা কিন্তু সবসময় সোনার ডিম পাড়া হাঁস, এটাকে সব সময় ঠিক রাখতে হবে, তাহলে পরে কিন্তু আমাদের বাকি যে সোনার ডিমটা, ইন্টারেস্টটা ঠিক মতো আসতে পারবে, তাই না? তারপর প্রায় দেখো আমাদের যাদের বাড়িতে গাড়ি বা মোটরসাইকেল আছে, আমরা কিন্তু এটা সব সময় চালাতে চাই, তাই না? আমরা বলতে এটা চলতেই থাকবে চলতেই থাকবে। ড্রাইভার ভাইয়া যখন বলে যে আমাদের আসলে তেল নিতে হবে কিংবা গ্যাস ভরাতে হবে, কিন্তু গাড়িটা মেনটেনেন্স করতে হবে, আজকে তো গাড়িটা চলবে, তখন আমরা খুব মন খারাপ করি যে আজকের দিনেই গাড়িটা মেনটেনেন্স করতে হলো, আজকে আমার বেড়াতে যাওয়ার সময় এই দিনই কাজটা করতে হবে। কিন্তু একটু ভেবে দেখো, ওই মেনটেনেন্স কাজটা যদি আমি ঠিক মতো না করি, গাড়িতে যদি আমি গ্যাস বা তেল না ভরি, তাহলে কি ঘটবে? মাঝ রাস্তায় গিয়ে কিন্তু গাড়িটা থেমে যাবে, এবং তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না, তোমার আর তোমার ড্রাইভার ভাইয়াকে মিলে কিন্তু গাড়িটা ঠেলতে হবে। তাহলে এটা একটা বড় ক্ষতি হয়ে গেল না? একইভাবে আমি অনেকগুলো উদাহরণ দিলাম তোমাদের সামনে। তোমরা লিডার হিসেবে এখন থেকে তোমাদের ঠিক করতে হবে যে তোমার সোনার ডিম পাড়া হাঁসটা কোনটা এবং সোনার ডিম কোনগুলো, এবং তোমার দুইটা যেন সাস্টেইনেবল থাকে, দুটাই যেন তুমি বারবার বারবার করে পাও, সেজন্য তোমার নিজে থেকে তৈরি করতে হবে। এই পাঠের মধ্য দিয়ে আমরা বিল্ডিং দ্য বেজে পুরো অংশটা শেষ করে ফেললাম। আমি এটা শুরুর সময় তোমাদেরকে বলেছিলাম যে এটা খিচুড়ি রান্নার মতো হবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপকরণ আমরা নিয়ে আসব। তোমাদের যদি মনে থাকে, একবারে শুরুতে আমরা রেডউড ট্রি দিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে আমরা প্রিন্সিপাল সম্পর্কে শিখেছি, সেটা মানুষের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ, প্রিন্সিপালের সাথে সোশ্যাল ভ্যালুর কী ধরনের কনফ্লিক্ট হতে পারে, এই কনফ্লিক্ট সিচুয়েশনে কীভাবে প্রিন্সিপালকে আপহোল্ড করতে হবে। তারপর আমরা সোশ্যাল মিরর সম্পর্কে জেনেছি। তারপর আমরা
ম্যাচুরিটি সম্পর্কে জেনেছি, আমরা প্যারাডাইম সম্পর্কে জেনেছি, অন্যের প্যারাডাইমকে রেসপেক্ট করা সম্পর্কে জেনেছি, প্যারাডাইম চেঞ্জ করা সম্পর্কে জেনেছি, আজকে আমরা এফেক্টিভনেস সম্পর্কে জানলাম। এই পুরো জিনিসটা আসলে তোমাদেরকে এবং আমাদের সবাইকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিল। এরপর আমরা আসলে স্টেশন 1-এ প্রবেশ করব, যেখানে আমরা প্রথম একটা লিডারশিপ হ্যাবিট সম্পর্কে জানবো, যেটাকে আমরা প্রোঅ্যাক্টিভনেস বলি। সেটা হচ্ছে আগামী ক্লাসে। তার আগ পর্যন্ত তোমরা এই জিনিসগুলো বারবার খেয়াল করতে থাকো এবং বারবার আগের ভিডিওগুলো বের করে দেখে ভালো করে নিজেকে তৈরি করে নাও, যাতে আমরা সবাই বড় বড় লিডার হয়ে আমাদের দেশকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারি।